তাহলে অধ্যায় নাম্বার 7.2, বিবিএ ফোর্থ ইয়ার, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্টের, ঠিক আছে, 7.2 অধ্যায়, দ্য ভ্যালুয়েশন অফ সিকিউরিটি অ্যান্ড কমন স্টক অ্যান্ড প্রিফারেড স্টক। এখানে আমাদের শুরুতে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে আমাদেরকে P0, P1, D0, D1 এগুলো সিনোনিম নাম, কি কি নামে এগুলো থাকতে পারে সেগুলো জানতে হবে। দেখেন, P0 সমান কি কি নাম থাকতে পারে: কারেন্ট প্রাইস, প্রেজেন্ট প্রাইস, ইনস্ট্রিক্ট ভ্যালু অফ শেয়ার। P1 কি কি নামে থাকতে পারে: কামিং ইয়ার প্রাইস, নেক্সট ইয়ার প্রাইস, একসেপ্টেড প্রাইস অফ শেয়ার। D0 কি কি নামে থাকতে পারে: কারেন্ট ইয়ার ডিভিডেন্ড, প্রেজেন্ট ডিভিডেন্ড, লাস্ট ইয়ার ডিভিডেন্ড। D1 কি কি নামে থাকতে পারে: কামিং ইয়ার ডিভিডেন্ড, নেক্সট ইয়ার ডিভিডেন্ড, আর হচ্ছে ইয়ার ইন ডিভিডেন্ড। এরপরে E0 কি কি নামে থাকতে পারে: কারেন্ট ইয়ার, কারেন্ট আর্নিং পার শেয়ার, প্রেজেন্ট আর্নিং পার শেয়ার। E1 কি কি নামে থাকতে পারে: নেক্সট আর্নিং পার শেয়ার, একসেপ্টেড আর্নিং পার শেয়ার। এখানে একটা ছোটখাটো একটা সূত্র বলেছিলাম যে কারোর সাথে যদি জিরো থাকে তাহলে বর্তমান মূল্য, কারোর সাথে যদি ওয়ান থাকে তাহলে সেটা ভবিষ্যৎ মূল্য। যেমন E0 মানে হচ্ছে আর্নিং এর বর্তমান প্রাইস, E1 মানে হচ্ছে আর্নিং এর ভবিষ্যৎ প্রাইস, D1 মানে ডিভিডেন্টের বর্তমান এই ভবিষ্যৎ প্রাইস, D0 মানে হচ্ছে ডিভিডেন্টের বর্তমান প্রাইস। এভাবে P1 মানে হচ্ছে বর্তমান মার্কেট প্রাইস, ভবিষ্যৎ মার্কেট প্রাইস, আর P0 মানে হচ্ছে বর্তমান মার্কেট প্রাইস। জিরো মানে হচ্ছে বর্তমান, আর ওয়ান মানে হচ্ছে ভবিষ্যৎ। এইটুকু ট্রিক্স আপনারা মনে রাখবেন। পরবর্তীতে চলে আসি যে কে এর কিছু সিনোনিম নাম আছে: কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ক্যাপিটাল, একসেপ্টেড রেট অফ রিটার্ন, ডিসকাউন্ট রেট, অপরচুনিটি কস্ট এবং রিকোয়ার রেট অফ রিটার্ন। এগুলো মানে হচ্ছে কেই। তারপরে হচ্ছে গ্রোথ রেট, জি। জি মানে হচ্ছে গ্রোথ রেট, ইনক্রিজ রেট অফ ডিভিডেন্ড, এগুলো মানে হচ্ছে জি এর মান। বি হচ্ছে রিটেনশন রেশিও, ছোট হাতের বি মানে রিটেনশন রেশিও অথবা পার্সেন্টেজ রিটেনিং আর্নিং, এটা মানে হচ্ছে ছোট হাতের বি। আর হচ্ছে রিটার্ন অন ইকুইটি মানে হচ্ছে আর, ঠিক আছে। এরপরে চলে যাব, আমাদের ভ্যালুয়েশন করতে হবে তিনটা মডেলে। একটা হচ্ছে গ্রোথ মডেল, জিরো গ্রোথ মডেল, আর একটা হচ্ছে কনসিস্টেন্ট গ্রোথ মডেল, আর একটা হচ্ছে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। তো জিরো গ্রোথ মডেলে জি এর মান দেওয়া থাকে না। কিসের মান? গ্রোথ রেটের মান। গ্রোথ রেট মানে কি? জি। এই জি এর মান দেওয়া থাকে না। সেক্ষেত্রে সূত্র হয় P0 সমান D0 ভাগ কেই। কনসিস্টেন্ট গ্রোথ মডেল, কনসিস্টেন্ট গ্রোথ মডেলে অবশ্যই কিসের মান থাকবে? গ্রোথ রেটের মান, জি এর মান থাকবে। জি এর মান থাকলে সেটা কনসিস্টেন্ট গ্রোথ মডেল। সূত্র হবে P0 সমান D1 কেই মাইনাস জি। এরপরে আমরা চলে আসি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, ডিডিএম। ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আমাদের সিঙ্গেল পিরিয়ডের একটা সূত্র আছে, আর একটা আছে মাল্টিপল পিরিয়ডের সূত্র আছে। যখন একাধিক বছরের দেওয়া থাকবে তখন হচ্ছে সিঙ্গেল, আর যখন একটা বছর থাকবে, সরি, একাধিক বছর থাকবে তখন হচ্ছে মাল্টিপুল, আর যখন একটা বছর থাকবে তখন হচ্ছে কি? সিঙ্গেল। তো সিঙ্গেল মেথডের সূত্র কি? P0 সমান D1 প্লাস P1 ওয়ান প্লাস কে। আর মাল্টিপল পিরিয়ডের সূত্র কি? D1 প্লাস কে পাওয়ার 1 প্লাস D2 ভাগ 1 প্লাস কে পাওয়ার 2, এভাবে D3, D4, D5 যতগুলো ডি থাকবে ততগুলো, লাস্টে যে ডিএন প্লাস পিএন 1 প্লাস কে এন। ওকে। এরপরে চলে আসেন আমাদের এগুলোর অঙ্কের কিভাবে প্রয়োগ হবে। দেখেন, সিঙ্গেল পিরিয়ড মেথডে অঙ্কে যদি P0, D1 এবং কেই এই চারটা তথ্যের মধ্যে যে কোনো তিনটা তথ্য দেওয়া থাকে, এবং যে তথ্যটি দেওয়া থাকবে না, 4 নম্বর যে তথ্যটি দেওয়া থাকবে না, সেই তথ্যটি আমাদের সূত্রের সাহায্যে কি করতে হবে? বের করতে হবে। সূত্র হবে কি? P0 সমান D1 প্লাস P1 ওয়ান প্লাস কেই। এই একটাই সূত্র ইউজ হবে। এখানে মনে করেন P0 দেওয়া আছে, P1 দেওয়া আছে, D1 দেওয়া আছে, কেই নাই, তাহলে এই সূত্রে আমরা মান বসালে কে এর মান পেয়ে যাব। অথবা P0 দেওয়া আছে, P1 দেওয়া আছে, কেই দেওয়া আছে, D1 নাই, তখন আমরা এই সূত্রে যদি মান বসাই তাহলে কি পাবো? D1 পেয়ে যাব। সেম ভাবে P0, D1, কেই দেওয়া আছে, P1 দেওয়া নাই, তাহলে P1 এর মান আমরা এই সূত্রে বের করতে পারবো। আবার যদি P1, D1, কেই দেওয়া থাকে, P0 দেওয়া না থাকে, তখন আমরা এই সূত্রের মাধ্যমে এই মানটা বের করতে পারবো। চলে আসেন পরবর্তীতে। পরবর্তীতে যদি জি এর মান বের করতে বলে, গ্রোথ রেটের মান বের করার সূত্র হচ্ছে বি গুণ আর। বি বের করার সূত্র কি? সিঙ্গেল বি, 1 মাইনাস ডিপি রেশিও। যদি ডিপি রেশিও না থাকে, 1 মাইনাস বি। D0 যদি না থাকে তখন কিভাবে বের করব? E0 গুণ ডিপি রেশিও। D1 না থাকলে কিভাবে বের করব? দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে E1 গুণ ডিপি রেশিও, আর একটা হচ্ছে D1 সমান সমান D0 ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস জি। এই সূত্রটা বেশি ইউজ হয়। যদি আমাদের অঙ্কের D2 বের করতে বলে তখন সূত্র কি হবে? তখন সূত্র হয়ে যাবে আমাদের কি? D1 D1 1 প্লাস জি।
ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে আসেন আমাদের লাস্টে একটা গুরুত্বপূর্ণ নোট আছে, সেটা হচ্ছে P3 যদি বের করতে বলে তাহলে কিভাবে বের করবো। P3 D4 KE - G, এই জিটা কোথায় হবে, শেষেরটা হবে, শেষের বছরের জি হবে। জি এর মান একাধিক বছরের থাকবে, শেষের বছরে যে যেটা থাকবে সেই জি এর মানটা আমাদের নিতে হবে। কিছু এখানে গুরুত্বপূর্ণ টিপস দেওয়া আছে, টিপস গুলো একটু মনে রাখবেন। প্রশ্নে যদি কোনো গ্রোথ রেট উল্লেখ না থাকে সেক্ষেত্রে জিরো গ্রোথ মডেল ফলো করতে হবে। যদি প্রশ্নে একবার গ্রোথের কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে ওয়ান স্টেজ মডেল। আর যদি বিভিন্ন সময়ে একাধিকবার গ্রোথ রেট জি এর মান দেওয়া থাকে তাহলে মাল্টিপল স্টেটের সূত্র ব্যবহার করতে হবে। যদি আর্নিং পার শেয়ার ই এর মান দেওয়া না থাকে সেক্ষেত্রে ফেস ভ্যালুর সাথে রেট অফ রিটার্ন আর গুণ করে ই এর মান বের করে নিব, আর্নিং পার শেয়ারের মান বের করে নিব। যদি প্রশ্নে ডিভিডেন্ড পার শেয়ার ডি এর মান দেওয়া না থাকে সেক্ষেত্রে আর্নিং পার শেয়ার ই এর সাথে ডিভিডেন্ড পে আউট রেশিও গুণ করে ডি এর মান বের করা যায়, যেমন 1 - b সমান সমান ডিভিডেন্ড পে আউট রেশিও। এটা আমরা জানি, অঙ্কে দেখেছি, সূত্রে দেখেছি। কস্ট অফ ক্যাপিটাল কে এর বিভিন্ন নাম আছে, ডিসকাউন্ট রেট, রিকোয়ার রেট অফ রিটার্ন, কস্ট অফ ইকুইটি, অপরচুনিটি কস্ট, টাইম প্রিফারেন্স রেট, ক্যাপিটালাইজেশন রেট, এগুলো তো আমরা জানি। এর পরের দিন ক্লাসে আমরা কি করব, সরাসরি অঙ্কে চলে যাব। খুব বেশি অঙ্ক নেই এই অধ্যায়ে, মাত্র কয়টা অঙ্ক আছে, মাত্র 17টা অঙ্ক আছে এই অধ্যায়ে।